কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। আরে প্রথম গুলি করছে, গুলিটা লাগে নাই, পরে গিয়ে মোটরসাইকেলটা চাপাইয়া ধরছে, ধরেই আরে মনে করেন যে ডাইরেক্ট একটা মারছে, এই মারে হ্যাঁ মানে নাই, জাগাত নাই, গেছে গা। অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার হওয়ার ঠিক 1 মাসের মাথায় কিভাবে জেল থেকে বেরিয়ে এলেন এক দুর্ধর্ষ সন্ত্রাসী? ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদি ভাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তিনি ব্লাড গ্রহণ করছেন, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, দেখেন শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, সে হামলা হচ্ছে বাংলাদেশের উপর হামলা। শেষ পর্যন্ত হাসপাতালেই মারা গেল শরীফ ওসমান হাদি। চলতি অবস্থায় ওসমান হাদিকে যেভাবে গুলি করে আওয়ামী লীগের লোক, সেইটা আসলেই অবাক করার মতো বিষয়। তবে শেষ পর্যন্ত ফয়সাল করিম মাসুদের রক্ষা হলো না, এইবার পুলিশের হাতে গ্রেপ্তার হতেই হলো। তবে এইবার ফাঁসির হাত থেকে কোনো মতেই রেহাই পাবে না এই ফয়সাল করিম। প্রিয় দর্শক, ওসমান হাদিকে চলতি অবস্থায় গুলি করে মারার আসল কারণটা কি ছিল, সরাসরি সেই তত্ত্বগুলো এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আগে আমরা বাড়তি কথা না বলে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি যে ওসমান হাদিকে মারার আসল রহস্য কি ছিল। অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার হওয়ার ঠিক 1 মাসের মাথায় কিভাবে জেল থেকে বেরিয়ে এলেন এক দুর্ধর্ষ সন্ত্রাসী, তাও আবার সাধারণ কোনো মামলা নয়, রীতিমতো ডাকাতি আর অবৈধ অস্ত্র রাখার মামলা। আর জেল থেকে বের হয়ে সোজা গুলি চালালেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির মাথায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, হামলার মাত্র কয়েকদিন আগেই এই খুনিকে দেখা গিয়েছিল খোদ ওসমান হাদির পাশেই বসে থাকতে। এক অবিশ্বাস্য ঘটনা। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর চক্রান্তের ব্লুপ্রিন্ট। কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে জামিন পেলেন এই নামধারী ছাত্রলীগ নেতা, কে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, এবং ওসমান হাদির সেই ভবিষ্যৎবাণী যা তিনি হামলার ঠিক 1 মাস আগেই করেছিলেন, কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল। পুরো ঘটনা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। গত 13 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই রাজধানীর বিজয়নগর এলাকা কেঁপে ওঠে গুলির শব্দে। টার্গেট সমন্বয়ক ওসমান হাদি। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা কোনো কথাবার্তা ছাড়াই সোজা গুলি চালায়। গুলিটি হাদির বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কিন্তু এই ঘটনা কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র, যা শুনলে আপনি শিউরে উঠবেন। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, সন্ত্রাসীরা 3টি মোটরসাইকেলে এসেছিল। তাদের মূল লক্ষ্যই ছিল ওসমান হাদিকে শেষ করে দেয়া। গুলি করার পর তারা দ্রুত পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। প্রযুক্তির কল্যাণে এবং অনুসন্ধানী সাংবাদিকদের তৎপরতায় বেরিয়ে এসেছে হামলাকারীর আসল পরিচয়। আর এই পরিচয় জানার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সারা দেশে। হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ। তবে অপরাধ জগতে তিনি দাউদ বিন ফয়সাল বা দাউদ খান নামেই বেশি পরিচিত। কিন্তু কে এই দাউদ খান, তার রাজনৈতিক পরিচয় শুনলে আপনার চোখ কপালে উঠবে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকে বোমা ফাটানো কিছু তথ্য প্রকাশ করেছেন। জানা গেছে এই ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। কিন্তু চমকের এখানেই শেষ নয়। জুলকার নাইন সায়ের দাবি করেছেন এই দাউদ খান হলেন জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের লোক। অর্থাৎ ক্ষমতার একদম উচ্চ পর্যায়ের সাথে ছিল তার সরাসরি উঠা বসা। এমন হাই প্রোফাইল কানেকশন যার আছে, তার দাপট যে কতটা হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এখন প্রশ্ন হলো, এই ফয়সাল বা দাউদ খান কি শুধুই একজন রাজনৈতিক কর্মী? একদমই না। তার অপরাধের রেকর্ড ঘাঁটলে দেখা যায় এক ভয়ঙ্কর চিত্র। গত 8 নভেম্বর 2024 এই দাউদ খানকে র্যাব গ্রেফতার করেছিল। কেন জানেন? ঢাকার আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 লাখ টাকা লুটের ঘটনায়। সেদিন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। র্যাবের হাতে হাত করা পড়া সেই ছবি এখনও ইন্টারনেটে ভাসছে। এখন আপনার মনে এবং সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অস্ত্রসহ গ্রেফতার হওয়া একজন দাগী আসামি, যার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে, সে কিভাবে মাত্র 1 মাসের মধ্যে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এলো?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থার ফাঁক ফোকর দিয়ে এমন একজন বিপজ্জনক সন্ত্রাসী কিভাবে সমাজে ফিরে এলো, তাও আবার নির্বাচনের বা রাজনীতির এমন উত্তপ্ত সময়ে? জুলকারনাইন সায়েদ তার পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন, এই ছেলে জামিন পেল কিভাবে? এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিতে পারবে, নাকি অদৃশ্য কোনো শক্তির ইশারায় এই ফাইল ধামাচাপা পড়ে গেছে? এই ঘটনার সবচেয়ে লোমহর্ষক দিকটি হলো ইনফিল্ট্রেশন বা দলের ভেতরে ঢুকে যাওয়া। ওসমান হাদির ওপর হামলার পর আমার দেশ পত্রিকার কাছে বেশ কিছু ছবি এসেছে যা দেখলে আপনি কারো উপর বিশ্বাস রাখতে ভয় পাবেন। হামলার মাত্র 4 দিন আগে অর্থাৎ 9 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে ওসমান হাদি উপস্থিত ছিলেন, আর সেই অনুষ্ঠানে হাদির ঠিক পাশেই চেয়ারে বসে থাকতে দেখা গেছে এই খুনি দাউদ খানকে। চিন্তা করতে পারেন যে লোকটা 4 দিন পর আপনার মাথায় গুলি করবে, সে আপনার পাশেই বসে আপনার কথা শুনছে, হয়তো আপনার সাথে হাতও মেলাচ্ছে। একে কি বলে ধরি মাছ না ছুঁই পানি, নাকি এটি ছিল রেকি করার অংশ? খুনি দাউদ খান সেদিন ইনকিলাব সেন্টারে গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে, হাদির মুভমেন্ট ট্র্যাক করতে, অথচ কেউ তাকে চিনতেই পারেনি, বা চিনলেও কেউ হয়তো ভাবেনি যে ছাত্রলীগের এই সাবেক নেতা ছদ্মবেশে তাদের মাঝেই ওঁত পেতে আছে। জুলকারনাইন সায়েদ তার পোস্টে এই ছবিগুলো শেয়ার করে নিশ্চিত করেছেন যে ওই দিন হাদির পাশে বসে থাকা চশমা পরা যুবকটি হলো ফয়সাল করিম মাসুদ। এটি প্রমাণ করে যে এই হামলা কোনো ঝোঁকের মাথায় করা কাজ নয়, এটি ছিল ঠান্ডা মাথায় দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। তারা জানতো হাদি কোথায় থাকে, কখন কোথায় যাবে এবং কিভাবে তাকে মারা সম্ভব হবে। এবার আসা যাক ওসমান হাদির সেই লোমহর্ষক ভবিষ্যৎবাণীর কথায়। হামলার ঠিক 1 মাস আগে গত 13 নভেম্বর গভীর রাতে ওসমান হাদি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটি এখন পড়লে মনে হবে তিনি নিজের মৃত্যু পরোয়ানা নিজেই হাতে লিখেছিলেন। তিনি লিখছিলেন, গত 3 ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। হাদি আরও লিখেছেন, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তাকে হুমকি দেওয়া হয়েছিল যে তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করা হবে এবং তাকে হত্যা করা হবে। তিনি স্পষ্টভাবে লিখেছিলেন, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। হাদির এই কথাগুলো আজ কতটা সত্য প্রমাণিত হলো। তিনি জানতেন তাকে মারা হতে পারে, তবুও তিনি পিছু হটেননি। কিন্তু আমাদের প্রশ্ন হলো, তিনি যখন প্রকাশ্যে লিখলেন যে তাকে বিদেশি নাম্বার থেকে হুমকি দেয়া হচ্ছে, তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছিল, নাকি তাদের নিরাপত্তায় সন্ত্রাসীদের সাহস বাড়িয়ে দিয়েছে? শুক্রবার জুমার নামাজের পর হাদি ও তার সহযোদ্ধারা মসজিদে লিফলেট বিতরণ করছিলেন। তাদের পরিকল্পনা ছিল এরপর সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দুপুরের খাবার খাবেন, কিন্তু সেই খাবার আর খাওয়া হলো না। তার আগেই সন্ত্রাসীদের বুলেট বিদ্ধ করল তাকে। ডাক্তাররা জানিয়েছে ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গুলিটি তার মস্তিষ্কের এমন জায়গা দিয়ে গেছে যে ব্রেইন স্টেম বা মস্তিষ্কের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাসিভ ব্রেন ইনজুরি। এই ব্রেন স্টেম আমাদের শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, ফলে তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক ব্যাপার। আগামী 48 ঘন্টা তার জন্য খুবই ক্রিটিক্যাল। এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার 1 দিন পার হয়ে গেছে, অথচ এখনও প্রশাসন এই আসামিকে ধরতে পারেনি। পুলিশ বলছে এটা হিট অ্যান্ড রান কেস। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন তারা ফুটেজ বিশ্লেষণ করছেন, কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় কাটছে না। কারণ যে আসামি অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর 1 মাসে জামিন পায়, তাকে কি পুলিশ এবার ধরে রাখতে পারবে, নাকি আবার কোনো অদৃশ্য হাতের ইশারায় সে বেরিয়ে যাবে? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার শেকড় কতটা গভীরে। একজন সাবেক ছাত্রলীগ নেতা, যিনি শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ, তিনি অস্ত্র মামলায় গ্রেফতার হয়েও কিভাবে জেলের বাইরে ঘুরে বেড়ান এবং বাইরে এসেই কিভাবে আন্দোলনের নেতাদের টার্গেটও করেন। এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি দেশকে অস্থিতিশীল করার কোনো বড় চক্রান্তের অংশ? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমরা জানতে চাই কোন জাদু বলে ফয়সাল করিম মাসুদ জামিন পেলেন, কারা তাকে জামিন পেতে সহায়তা করল এবং কারা তাকে নির্দেশ দিল ওসমান হাদির উপর গুলি চালানোর। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কাদের সহায়তায় এই সন্ত্রাসীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।
প্রিয় দর্শক, ওসমান হাদির এই মর্মান্তিক পরিণতি এবং দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই হামলার বিচার হবে, নাকি এটিও হারিয়ে যাবে কালের গর্ভে? করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লাইনটা আমি আবারও বলতেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। ওসমান হাদি ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন। বাপরে, আমরা যেন এক দাউদ ইব্রাহিমের পাল্লায় পড়লাম। সেই বিখ্যাত মাফিয়া সম্রাট, সবাই তার নাম জানে। বাংলাদেশের যে ঘটনা হাদিকে ঘিরে, সেখানেও আসছে এক দাউদ। তার পুরো নাম হচ্ছে ফয়সাল করিম দাউদ। একটা জিনিস বুঝলাম না, তাকে ধরায় দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা কেন? সে তো কোনো লুকায়িত লোক না, প্রকাশ্য লোক। বহুজনের সাথে তার ছবি আছে। তো এই ছবি দেখে মানে আর কি কি সব প্রযুক্তি আছে নাকি সরকারের কাছে, সেগুলো ধরতে কি কষ্ট হয়? যেখানে আয়েশাকে ধরা গেল, সে মোহাম্মদপুরে মা মেয়ের খুনের আসামি, প্রধান আসামি, তার তো মুখ ঢাকা ছিল, তার ঠিকানা, পরিচয়, মোবাইল নম্বর কিচ্ছু ছিল না, তারপরে তো ঠিকই ধরে ফেললো। তো এই ফয়সাল করিম দাউদকে ধরতে এত নাটক কেন? এবং ভিডিও ফুটেজ সবই আছে, আমি জানি না। এবং দেখা যাচ্ছে যে সে ছাত্রলীগের সাথে জড়িত, আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে জড়িত। 2019 সালে 11 মে ঘোষিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি আবার সদস্যও ছিলেন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। বাপরে। তো এখন ইনকলাব মঞ্চের সঙ্গে সে খুব ঘনিষ্ঠ ছিল। তো এই ঘনিষ্ঠ থাকা অবস্থায় কেন গুলি করলো? এবং হাদির অবস্থা এখনো সংকটজনক অবস্থার মধ্যে আছে। হাদির যেই ইনকলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় ফয়সাল করিমের সঙ্গে তার কিছু ছবিও আছে। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারা সাদৃশ্য রয়েছে, যেগুলি তাকে সন্দেহ করা হচ্ছে।
তো কোথায় সেই দাউদ? দাউদকে কেন ধরা যাচ্ছে না? কেন পুরস্কার ঘোষণা করতে হচ্ছে? দাউদ করিম কোনো লুকায়িত না, তার ফেসবুক পেজ আছে, এখন নাকি ডিঅ্যাক্টিভ আছে। তারপরে বলা হচ্ছে যে লিঙ্ক ডাউনে ফয়সাল নিজেকে অ্যাপেল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ক নামে 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে তার বর্ণনা করা আছে। ফয়সাল করিম 2013 সালে ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করছিলেন। আবার পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি MBA করেছেন বলে জানা যাচ্ছে। 2024 সালে গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ দমনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মাঠে ছিলেন। তো এই যে এখন ওসমান হাদি, ওনাদের সংগঠন, গণঅভ্যুত্থানের পরে এই গণঅভ্যুত্থানের নানান সংগঠন, এনসিপি, ইনক্লাব মঞ্চ, আরো কি কি মঞ্চ আছে, তো এখানে অনেকেই চলে গেছে গণঅভ্যুত্থানের সাথে যুক্ত, যাদের কর্মক্ষেত্রে চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। নতুন কিছু লোকজন ভিড় করছে, তাদেরকে নিয়ে তাদের ব্যাকগ্রাউন্ড বাছাই না করে তারা হঠাৎ করে কেউ ইনক্লাব মঞ্চে, কেউ এনসিপিতে যথেষ্ট সক্রিয়। এখন দেখা যাচ্ছে যে কেউ চাঁদাবাজ, এরকম ঘটনা তো ঘটছে, এবং কেউ দুর্বৃত্ত, মামলা আছে, এই ছেলেটার নামেও মামলা আছে, এবং 17 লাখ টাকা কোথা থেকে মানে সে ছিনতাই করছিল, সেখানে ধরাও পড়ছে। তারপরে আবার বলা হচ্ছে যে মামলা হওয়ার গত বছর 28 অক্টোবর আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলা অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনা ঘটে। তাহলে কি দাঁড়াচ্ছে? এগুলি তো সব নতুন, সব জুলাই যোদ্ধার নাম করে এরা এই লুটপাটে ব্যস্ত ছিল। যখন গ্রেপ্তার করা হয় তার কাছে 2টা বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, তার মানে লুট হওয়া এই সমস্ত অস্ত্রপাতি, থানা, 5টা গুলি, 3টা মুঠোফোন এবং 5,000 টাকা উদ্ধার করা হয়। 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পায় এই ফয়সাল করিম দাউদ খান। জামিনের সময়সীমা বাড়াতে গত বছর 12ই আগস্ট আবেদন করলে হাইকোর্ট জামিনও মঞ্জুর করে। আজকে দেখলাম সেই সাজ্জাদ চট্টগ্রামে, তারও জামিন মঞ্জুর করছে। তো ভালোই তো, মিলেমিশে মানে আইন বিচার যদি এরকম দুর্বল থাকে তো ঘটনা তো ঘটবেই। সবচেয়ে বড় কথা হলো যে এত অল্প সময়ের মধ্যে সে 3 মাসের অল্প সময়ের মধ্যে জামিন পাইছে। আর অনেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে যুক্ত মিথ্যা হত্যা মামলায় তারা মাসের পর মাস পড়ে আছে কারাগারে, তাদের জামিন হয় না, কিন্তু এরা চটচট করে জামিন পায়, আবার হাদির পাশে স্থানও পায়। এইরকম কত দাউদ নতুন করে এই সমস্ত সংগঠনে যুক্ত হয়েছে এবং তারা সক্রিয়। এগুলি কি তারা খোঁজ রাখতেছে? তাদের খুনি তো তাদের আশেপাশেই। নতুন যে সমস্ত সংগঠন হয়েছে 5ই আগস্টের পর, এগুলি সব অপরাধীরা, দুর্বৃত্তরা, চাঁদাবাজরা এদের সংগঠনের ভিতরে যে আশ্রয় নিছে। কেউ চাঁদা তোলে, কেউ খুন করে, কেউ রাহাজানি করে। দেখেন এইগুলিকে প্রশ্রয় দিতে দিতে এখন এরা মানে আত্মঘাতী হয়ে গেছে। আপনাকেও ছাড়তেছে না, কারণ আপনি তো এইগুলিকে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এদের ব্যাকগ্রাউন্ড চেক করেননি। তাহলে দায় কার? এই প্রশ্নটাও রাখতে হবে। চট করে ওই ভারত, ওই আওয়ামী লীগ এককে আঙুল দিয়ে দেখাই দিলে হবে না। অপরাধে আপনি পালতেছেন, পুষতেছেন, এটাও অনুসন্ধান করা দরকার। নতুবা এই নতুন যে সমস্ত সংগঠনগুলি আছে তার নেতারা তারা বুঝতেও পারতেছে না যে কাদেরকে নিয়ে তারা রাজনীতি। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন চলতি অবস্থায় কিভাবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তবে এই বিষয়টা এখন গোটা বাংলাদেশের মানুষ দেখে আতঙ্কিত, কেননা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে বিদায় করার পরপরেই এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তাও মানুষ কিচ্ছু করতে পারতেছে না সবাই, যার ফলেই বলতেছে এটা আওয়ামী লীগের কাজ। তো আশা করি আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেয়েছেন ওসমান হাদিকে কি করে মারা হয়েছে, কিভাবে প্ল্যানিং করা হয়েছে। যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।